আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা আলোচনা করব তড়িৎ রসায়নের এমসিকিউ নিয়ে, যা প্রায়ই পরীক্ষায় আসে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তো প্রথম যে এমসিকিউটা আছে, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে কত, এইরকম একটা প্রশ্ন আসছে। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে সলভ করব, যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হলো গ্রাম পার কুলম। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্র হলো জেড সমান m/nf। এটা দিয়ে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে পারি। তো জিঙ্কের ক্যাথোড বিক্রিয়া যদি আমরা লিখি, ক্যাথোড বিক্রিয়া, তো সেই ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া দিলে এইখানে জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Zn এ পরিণত হয়। তার মানে এইখানে আমাদের জিঙ্কের যে পারমাণবিক ভরটা আছে সেটা যদি আমরা বসাই, জিঙ্কের পারমাণবিক ভর হলো কত, 65.4। তারপরে এই এনটা হলো ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের মোল সংখ্যা, তো সেই মোল সংখ্যা হলো কত, 2। আর এফ হলো ফ্যারাডে হলো 96,500 কুলম। তো সেটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হলো অ্যান্সার। মেবি অ্যান্সার আসবে এইটা, 3.388 × 10⁻⁻4। তবু আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। সরি 65.4 ভাগ 2 ভাগ 96,500। তো অ্যান্সার আসছে 3.388 × 10⁻⁴। এরপরে আছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। তো সেক্ষেত্রে আমরা সিলভারের ক্যাথোড বিক্রিয়াটা দিব, ক্যাথোড বিক্রিয়া। তো সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, সিলভার প্লাস 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সূত্র আছে, সূত্রটা হলো m/nf। তো আমাদের এই সিলভার 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, তাই n এর মান হলো 1, f এর মান কত, 96,500 কুলম। আর m তো তার পারমাণবিক ভর, মানে সিলভারের পারমাণবিক ভর, তো সেই পারমাণবিক ভর হলো কত, 108। তো সেটা বসাইলে আমাদের অ্যান্সার আসবে 0.00118। তার মানে অ্যান্সার এটা হবে। এরপর আছে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। সেম, আমাদের অ্যালুমিনিয়ামের চার্জ হলো কি, Al3+। ক্যাথোড বিক্রিয়া যদি আমরা লিখি, ক্যাথোড বিক্রিয়া, তো ক্যাথোড বিক্রিয়া লিখলে কি হবে, Al3+, 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করি, m/nf, তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হলো 27, আর n হলো কত, 3 মোল ইলেকট্রন গ্রহণ করতেছে, তো 3, আর f কত, 96,500 কুলম। তো এই মান বসাইলে কত অ্যান্সার আসে, একটু বসাই দেখি কত আসে। 27 ভাগ 3, 96,500, তার মানে 9.3 × 10⁻⁵ এটা আসে অ্যান্সার। তো এরপরে যেটা আছে সেটা হলো কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সবচেয়ে বেশি, যার চার্জ কম। একটা জিনিস মনে রাখবো, যার চার্জ কম
তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। তো চার্জ কম কার? Cu2 প্লাস, Ag প্লাস, Zn2 প্লাস, Fe2 প্লাস। সেক্ষেত্রে চার্জ সবচেয়ে কম হলো Ag প্লাসের, এই জন্য Ag প্লাসের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে। আর পরিবাহিতার একক কোনটি? তো পরিবাহিতার একক mho হবে, পার ওহমও হবে, সিমেন্সও হবে। সিজিএস এককে পরিবাহিতার একক পার ওহম বা mho, আর এসআই এককে পরিবাহিতার একক হলো সিমেন্স। আপেক্ষিক পরিবাহিতার একক, এটা অনেক গুরুত্বপূর্ণ, আপেক্ষিক পরিবাহিতার একক হলো mho পার মিটার, পার ওহম পার মিটারও হবে, সিমেন্স পার মিটারও হবে। তো সেমিকন্ডাক্টর হিসাবে কোনটা ব্যবহার করা হয়? সাধারণত সেমিকন্ডাক্টর হিসাবে কি ব্যবহার করা হয়? জার্মেনিয়াম, সিলিকন এগুলো ব্যবহার করা হয়, জার্মেনিয়াম বা সিলিকন ব্যবহার করা হয়, এগুলো একটু মাথায় রেখো। তারপরে যেটা আছে, গলিত অ্যালুমিনিয়ার মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? অ্যালুমিনার সংকেত কি সেটা একটু লিখি। অ্যালুমিনার সংকেত হলো Al2O3, তার মানে এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে। তো ক্যাথোড বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম কি হয়? ক্যাথোড বিক্রিয়া যদি ঘটাই তাহলে Al3+ 3 মোল ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? অ্যালুমিনিয়ামে পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমাদের ক্যাথোডে জমা হওয়ার একটা সূত্র আছে। ক্যাথোডে ধাতু জমা হওয়ার সূত্র হলো W সমান MIT/NF। MIT/NF, তো এখানে M কত? 27, I হলো কত? 30 অ্যাম্পিয়ার, টিটা হলো সেকেন্ড এককের সময়, তার মানে 90 × 60 সেকেন্ড। N ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের মোল সংখ্যা, চার্জ সংখ্যা মনে রাখলেও হয়, তো এখানে 3 হবে। আর F হলো ফ্যারাডে, ফ্যারাডে কত? 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। তো এখানে মান বসাই দিলে আমরা আমাদের অ্যান্সার পাবো। তো মান যদি বসাই 27 × 30 × 90 × 60, আর এদিকে 3 × কত হবে? 96,500। তো ক্যালকুলেশন করলে কত আসে? 27 × 30 × 60, $15.10 গ্রাম অ্যান্সার। তার মানে অপশন এটা সঠিক। এরপরে যে এমসিকিউগুলো আছে সেগুলো যেমন গলিত AlCl3 এর মধ্য দিয়ে কত ফ্যারাড তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে 54 গ্রাম অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। তো একটা জিনিস মাথায় রাখবো। কি মাথায় রাখবো? 1 মোল ইলেকট্রন সমান 1 ফ্যারাডে বা 96,500 কুলম। তার মানে কি 1 মোল ইলেকট্রন সমান কি? 1 ফ্যারাডে বা 96,500 কুলম। তো অ্যালুমিনিয়ামের যে ক্যাথোড বিক্রিয়া, সেই বিক্রিয়ায় কি হবে? 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়, মানে 3 মোল ইলেকট্রন গ্রহণ করে। আর এদিকে 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাড, 3 ফ্যারাড মানে 1 মোল অ্যালুমিনিয়াম জমা হবে। 1 মোল অ্যালুমিনিয়াম সমান কত? 27 গ্রাম। তো 3 ফ্যারাড দিলে জমা হয় 27 গ্রাম, তার মানে 54 গ্রাম জমা করতে লাগবে কত? তো 27 গ্রাম জমা করতে লাগে 3 ফ্যারাড। তারপরে কি আছে আমাদের? 54 গ্রাম, তাহলে 1 গ্রাম 54 গ্রাম জমা করতে কত লাগবে? 3 × 54
ভাগ কত 27 ফ্যারাড মানে কত 6 ফ্যারাড, তার মানে এটাই आंसर হবে। এরপরে ক্রোমিয়াম সালফেট দ্রবণে, ক্রোমিয়াম সালফেট হলো Cr2SO4 ব্র্যাকেটে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ, তার মানে ক্রোমিয়ামের চার্জ এটা ভাঙলে ক্রোমিয়াম 2 Cr3+ হয় আর SO4 3SO4 2- অর্থাৎ ক্রোমিয়ামের চার্জ 3+ অর্থাৎ Cr3+ 3 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ক্রোমিয়াম তৈরি করে, মানে 3 মোল অর্থাৎ ইলেকট্রন অর্থাৎ 3 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে 1 মোল ক্রোমিয়াম জমা হয়, যার ভর কত 52 গ্রাম। তো আমাদের অ্যান্সার হবে এটা, ক্রোমিয়ামের পারমাণবিক ভর কত 52। এরপরে আছে 0.5 ফ্যারাড সমান কত কুলম্ব। 0.5 1 ফ্যারাড সমান যদি 96,500 হয় তাহলে তার অর্ধেক যত তত, তাহলে 0.5 এর সাথে গুণ করলে যা হয় 0.5 গুণ করলে কত হবে 96,500 গুণ 0.5, তার মানে এটাই आंसर। জিরো 0.5 ফ্যারাড সমান 96,500 গুণ 0.5, এটা কত হবে 48,250 কুলম্ব। এরপরে যেটা আছে যে 10 গ্রাম নিকেল ক্লোরাইড দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এক্ষেত্রে কত সময়ের প্রয়োজন হবে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, W সমান MIT বাই NF দিয়ে আমরা সময়টাকে বের করে নিব। সময়টা কত, এখানে এদিকে T নিলে T সমান WNF বাই কি হবে MI। তো বলছে 10 গ্রাম নিকেল ক্লোরাইডের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত হতে। এখন এইখানে যেটা করতে হবে NiCl2, এটাকে যদি আমি ভাঙলে পারে কি হবে নিকেল 2 প্লাস 2Cl-। তো এইটার ভর কত, নিকেলের হলো 58.7 প্লাস 35.5 ইন্টু 2, হিসাব করলে যা হয়। আর এইদিকে এটার ভর কত 1 মোল, এটা 1 মোল 58.7 গ্রাম। তো হিসাব যদি করি আমরা কত আসে এখানে, 58 প্লাস 35.5 গুণ 2, তার মানে 129 গ্রাম। তো 129 গ্রাম নিকেল ক্লোরাইডে নিকেল আছে 58.7, 129 গ্রাম নিকেল ক্লোরাইডে নিকেল 2 প্লাস আছে 58.7 গ্রাম, তার মানে 10 গ্রাম আছে কত 58.7 ইন্টু 10 ভাগ কত 129, কত আসে সেক্ষেত্রে আসে 58.7 গুণ 10 ভাগ 129, 4.55 গ্রাম। তো এখানে যদি মানটা বসাই আমরা, নিকেলের তো চার্জ 2, এখানে 4.55 ইন্টু 2 ইন্টু 96,500, এম কত, এম হলো 58.7 ইন্টু আই হলো তড়িৎ প্রবাহ কত 10, এটা বসাই দিলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। 4.55 ইন্টু 2 ইন্টু 96,500 ভাগ 58.7, এটা হলো আমাদের অ্যান্সার।
ঠিক আছে। তারপরে আছে কি 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? তো যার চার্জ কম সে অধিক পরিমাণে সঞ্চিত হয়, তো সেই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম প্লাস এর চার্জ কম হওয়ার কারণে এটা অধিক পরিমাণে সঞ্চিত হবে। এরপরের যে পরের এমসিকিউটা হলো 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে কপার সালফেট দ্রবণে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? এটা আমরা W সমান MIT/NF দিয়ে করলেই হবে। তো এখানে Cu2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? Cu-তে পরিণত হয়। আমাদের M হবে কত? কপারের ভর কত? 63.5। T হলো 5 × 60 সেকেন্ড। I 5 অ্যাম্পিয়ার। 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 2, আর F কত? 96,500। 96,500 বসাই দিলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে গলিত অবস্থায় খাদ্য লবণে 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? একই সেম কাহিনী, W সমান MIT/NF দিয়া করলেই আমাদের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের M এর মান কত? যেহেতু সোডিয়াম প্লাসের কথা বলছে, সোডিয়াম প্লাস ইলেকট্রন একটা ইলেকট্রন গ্রহণ করে Na-তে পরিণত হয়, তো এর ভর 23। I কত? 5 অ্যাম্পিয়ার। এরপরে যেটা আছে সেটা হলো সময়, T হলো 10 × 60 সেকেন্ড, আর N 1 মোল, আর F কত? 96,500 কুলম্ব। কাহিনী এখানে বসাই দিলে আমাদের ক্যালকুলেশন, আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে যেটা আছে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 মিনিট ধরে কোনো ইলেকট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত? চার্জ নির্ণয়ের সূত্র হলো Q সমান IT। তো Q সমান IT-তে বসাই দিলেই হয়ে যাবে 2.5 × 1 × কত? 60। এটা বসাইলে যা আসে সেটা অ্যান্সার। এরপরে আছে কি Fe2 প্লাস 2 মোল ইলেকট্রন গ্রহণ করে Fe উৎপন্ন করে বিক্রিয়ায় 28 গ্রাম Fe ধাতু উৎপাদনে কত তড়িৎ চার্জ প্রয়োজন হবে, মানে কত ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হবে? তো আয়রনের ভর কত? Fe2 প্লাস আমরা যদি হিসাব করি, তো সেই ক্ষেত্রে প্লাস 2 মোল ইলেকট্রন Fe-তে পরিণত হচ্ছে, 1 মোল Fe তৈরি হচ্ছে। এখানে 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাড, আর 2 ফ্যারাড বলতে আমাদের আয়রনের ভর কত? 55.85, আমি 56, তাহলে তার অর্ধেক কত হবে? মেবি 28, তার মানে 1 ফ্যারাড, মানে 2 ফ্যারাড দিলে জমা হয় কত গ্রাম? 55.85 গ্রাম। 2 ফ্যারাড দিলে জমা হয় কত? 55.85 গ্রাম। তার মানে 1 ফ্যারাড দিলে জমা হবে কতটুকু? 28 গ্রাম। তার মানে এটাই অ্যান্সার হবে। 1 মোল Fe2O3 হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন হবে? তাহলে অ্যান্সারটা কি হবে? লোহা পেতে 2 মোল ইলেকট্রন, অর্থাৎ কি লাগবে? 2 ফ্যারাড বিদ্যুৎ চালনা করা লাগবে। তার মানে অ্যান্সার হবে এটা। এরপরে যেটা আছে সেটা হলো 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে ক্যাথোডে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? Al3+ 3 মোল ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হয়, তার মানে 3 মোল ইলেকট্রন 1 মোল অ্যালুমিনিয়াম। 1 মোল অ্যালুমিনিয়ামের ভর কত? 27 গ্রাম, আর এইখানে 3 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে। এই তো এটাই হবে আমাদের অ্যান্সার, মেবি 3 ফ্যারাড হবে। এরপরে আছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? তো W সমান MIT/NF কমপ্লিট করে তারপরে যা আসবে
তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে ভরটা আসবে একটা ভর আসতে পারে, এখানে আমাদের আই কত 160 মিলি অ্যাম্পিয়ার আছে, 160কে 1000 দ্বারা ভাগ করে অ্যাম্পিয়ার বানায় নিব। তো এখানে একটা ভর আসবে, আর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এত গ্রাম, তো 108 গ্রাম সিলভারে পরমাণু আছে কত 6.023 × 10⁻23টি, আর এখানে যে ভরটা বেরোবে সেই ভরে কতটা হবে, এই অ্যান্সার করলে আমাদের হয়ে যাবে। এরপরে আছে কি, লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপার এর প্রমাণ জারণ বিভব যথাক্রমে এত এত এত, যার জারণ বিভবের মান বেশি তার সক্রিয়তা বেশি। তো এর মধ্যে সক্রিয়তা সবচেয়ে বেশি লিথিয়ামের, তারপরে তার থেকে কম সোডিয়াম প্লাসের, তারপরে জিঙ্ক 2+, তারপরে কপার 2+। তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি সর্বপ্রথম চার্জমুক্ত হবে, যার সক্রিয়তা কম সে সবার আগে চার্জমুক্ত হবে। এখানে Cu2+ এর সক্রিয়তা কম, তাই Cu2+ সবার আগে চার্জমুক্ত হবে। তো এরপরেরটায় সক্রিয়তা কে সবার আগে চার্জমুক্ত হবে, সক্রিয়তা সিরিজ যদি দেখি, সিলভার প্লাসের সক্রিয়তা সবচেয়ে কম, তাহলে সিলভার প্লাসের সবার আগে কি হবে, চার্জমুক্ত হবে। তারপর কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে, যার সক্রিয়তা বেশি, এদের মধ্যে সক্রিয়তা বেশি হলো নিকেলের, এ কারণে নিকেল হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে। তড়িৎ বিশ্লেষণকালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে, যার সক্রিয়তা কম, সক্রিয়তা সিরিজে সবচেয়ে সক্রিয় কম হলো, যদি একটু খেয়াল করো বই খুলে একটু দেখো সক্রিয়তা সিরিজ OH- এর সক্রিয়তা সবচেয়ে কম, এ কারণে OH- সবার আগে কি হবে, চার্জ মুক্ত হবে। তারপরে এত 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 আয়ন পৃথকভাবে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে A+ আছে, 1 মোল ইলেকট্রন গ্রহণ করলে 1 মোল A তৈরি করে, মানে 1 মোল সমান 1 ফ্যারাড, 1 মোল, তার মানে 1 মোল দিলে A+ চার্জ মুক্ত হবে। তো 2 মোল B2+ ক্যাথোডে জমা হবে, 1 ফ্যারাড দিলে কি 2 মোল B2+ ক্যাথোডে জমা হবে, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে বিতে পরিণত হয়, তার মানে 2 মোল ইলেকট্রন 2 ফ্যারাড ইলেকট্রন দিলে 1 মোল বি জমা হবে। তাহলে 2 মোল জমা হইতে লাগবে কত, 1 ফ্যারাড কি লাগবে না, এটা হবে না, কেননা আমাদের 2 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে জমা হয় 1 মোল, তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে জমা হবে কতটুকু, হাফ মোল, মানে চার্জ যা তার ভগ্নাংশ কি হবে, জমা হয়, যার চার্জ যত তার তত ভগ্নাংশ মোল কি হবে, জমা হবে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে। তার মানে অ্যান্সার হবে এইটা 1 আর 3। তড়িৎ রাসায়নিক সিরিজে কপার ধাতুর অবস্থান, কপার তো হাইড্রোজেনের নিচে অবস্থিত, সিলভারের উপরে অবস্থিত, কিন্তু Fe এর নিচে হবে, কিন্তু Fe এর উপরে তো হবে না, ঠিক আছে, সক্রিয়তা সিরিজটা দেখলেই হবে। ফ্যারাডের সূত্রটি প্রযোজ্য কোথায়, ইলেকট্রনের চার্জ গণনায়, সবগুলোই, ধাতুর পরিমাণ নির্ণয়ে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে, সবগুলোতে। তো নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় কি, তো নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণে পাওয়া যায় কি কি, H+ NO3- আর H+ OH-। তো নাইট্রেট আয়ন থেকে OH- এর সক্রিয়তা কম হওয়ায় OH- আগে অ্যানোডে জমা হবে। তো OH- কে তড়িৎ বিশ্লেষণ করলে এখানে আমরা পাবো কি, পানি পাবো, অক্সিজেন পাবো, সাথে ইলেকট্রনও পাবো, 4OH- 2O, এখানে 4 ইলেকট্রন, তার মানে আমি কি কি পাবো, পানি আর অক্সিজেন, পানি আর অক্সিজেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো না। কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক, যার সক্রিয়তা যত কম তার তড়িৎ পরিবাহিতা তত বেশি, কপারের সক্রিয়তা সবচেয়ে কম, তাই কপারের তড়িৎ পরিবাহিতা বেশি। কোনটির বিদ্যুৎ সুপরিবাহী নয়, কার্বন পরমাণু বিদ্যুৎ সুপরিবাহী নয়, এছাড়াও কাঁচ, রাবার, প্লাস্টিক জাতীয় যে সকল পদার্থ আছে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী নয়। সুক্রোজ দ্রবণটি তড়িৎ অবিশ্লেষ্য। এরপরে আছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেটার সাথে অ্যাকোয়াস দেওয়া থাকবে সেটাই কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী হলো একটা ধাতু আছে শুধু Fe, এই Fe। তারপরেও তোমরা বই থেকে একটু ভালো মতো পড়বা।
আশা করি অনেক ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ।